অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে কি জানো? ভূমিকাতে বলবে 1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি এই নীতি গ্রহণ করেন। ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার প্রসঙ্গে তিনি এই নীতি গ্রহণ করেন। ভারতবর্ষে ব্রিটিশদের সঙ্গে সঙ্গে ফরাসিরাও ছিল এদেশের সাম্রাজ্য শক্তির বিস্তারের প্রধান প্রতিপক্ষ। তাই ব্রিটিশরা চেয়েছিল ভারতবর্ষ থেকে অন্যান্য ইউরোপীয় শক্তি চিরকালের মতো বিদায় নেন এবং তারা একটা সঠিক জায়গা অর্থাৎ এটা সঠিক জায়গা তারা যেন বেছে নিতে পারে। তাই লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। এই নীতির দ্বারা তিনি ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের পথকে সুগম ও মসৃণ করে তোলেন। ভূমিকাতে এটুকুই বলবেন যে লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে যে বিশেষ নীতির দ্বারা বিনা যুদ্ধে ভারতবর্ষের একের পর এক দেশি রাজ্যকে গ্রাস করার যে নীতি গ্রহণ করেন তা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। এই নীতির দ্বারা ব্রিটিশ শাসক ভারতবর্ষে তাদের আধিপত্য বিস্তার। প্রথমে রয়েছে, দেখো ভূমিকাতে বললাম, এটা উদ্দেশ্য সুশাসন প্রতিষ্ঠা করা। ইউরোপীয় সভ্যতার ধারক ও বাহক ব্রিটিশরা মনে করত ভারতবর্ষে সুশাসন প্রতিষ্ঠিত নয়, ভারতবর্ষের শাসকরা অত্যাচারী। তাই ভারতবর্ষের সুশাসন প্রবর্তনের উদ্দেশ্যে তারা বিভিন্ন নীতি গ্রহণ করে। তার মধ্যে একটি নীতি হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। তাদের ভারতবর্ষের সুশাসন প্রতিষ্ঠা করা তাদের একটা দায়িত্ব, যেহেতু তারা ভারতবর্ষে তাদের অধীন। তাই দেশীয় রাজ্যগুলিতে সুশাসন প্রবর্তন করার জন্যই তারা অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে। শিল্প বিপ্লবের ক্ষেত্রে বলবে যে 1788 শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব দেখা যায় এবং সেই শিল্পের কাঁচা মাল সংগ্রহ করার জন্য এবং সঙ্গে সঙ্গে উৎপাদিত পণ্যদ্রব্য ভারতবর্ষের বাজারে বিক্রি করার জন্যই শাসক লর্ড ওয়েলেসলি সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন। 3 নম্বর, ফরাসি আধিপত্য রোধ। ব্রিটিশদের সঙ্গে সঙ্গে ফরাসি শক্তিও ভারতবর্ষে বেশ মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং ব্রিটিশরা তাদের ভয় পেয়েছিল। তারা ভেবেছিল যদি ফরাসিরা বেশি দিন ভারতবর্ষে থাকে তাদের সাম্রাজ্য বিস্তার পক্ষে বেশ জটিল হয়ে উঠবে। তাই ফরাসিদেরকে তাদের পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বা চিরকালের মতো নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে। শর্তাবলী, ব্রিটিশ বাহিনী নিয়োগ। লর্ড ওয়েলেসলি তার 1798 খ্রিস্টাব্দে যে বিদেশ নীতি, যে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন, তাদের প্রথম বলা হয়েছিল ব্রিটিশ বাহিনী নিয়োগ। যে সমস্ত রাজ্য এই অধীনতামূলক নীতি বা বৈশ্যতা নীতি গ্রহণ করবে তাদেরকে প্রথমে একদল ব্রিটিশ বাহিনী নিয়োগ করতে হবে। একদল ব্রিটিশ বাহিনী নিয়োগ করতে হবে। 2 নম্বরে, সেই সেনাবাহিনীর ব্যয়, সমস্ত রকম খরচা, তাদের বেতন, তাদের খাওয়া খরচ, তাদের চিকিৎসার খরচ, সমস্ত কিছু বহন করবে ওই যে দেশীয় রাজ্যটি ওই নীতি গ্রহণ করেছে। সেনাবাহিনীর ব্যয়কে নির্বাহ করতে হবে ওই রাজ্যকে। 3 নম্বর, ব্রিটিশ রেসিডেন্ট নিয়োগ। অধীনতামূলক মিত্রতা নীতি ঠিকমতো পালিত হচ্ছে কিনা এই জন্য সেই রাজ্যের রাজসভায়
একজন ব্রিটিশ উচ্চপদস্থ অফিসার অর্থাৎ রেসিডেন্ট নিয়োগ করতে হবে, আর তার সমস্ত বেতন ভাতা অন্যান্য খরচ ওই রাজ্যকে বহন করতে হবে। 4 নম্বর, রাজ্যের নিরাপত্তা। ওই রাজ্য যদি অন্য কোনো রাজ্য দ্বারা আক্রান্ত হয় বা অন্য কোনো ইউরোপীয় শক্তি দ্বারা আক্রান্ত হয়, তো তাদের নিরাপত্তা প্রদান করা ব্রিটিশ শাসকের একমাত্র লক্ষ্য হবে। অর্থাৎ তারা ব্রিটিশ শাসক ওই রাজ্যকে নিরাপত্তা প্রদান করবে দেশীয় রাজ্যগুলির আক্রমণ থেকে ও সঙ্গে সঙ্গে ইউরোপীয় রাজ্যগুলির আক্রমণ থেকে। এরপর হচ্ছে বিদেশ নীতি। বিদেশ নীতির ক্ষেত্রে বলা হয়েছিল যে ওই দেশীয় রাজ্য, যে দেশীয় রাজ্য অধিগ্রহণ নীতিতে চুক্তিবদ্ধ, সে কোনো এককভাবে বিদেশ নীতি গ্রহণ করতে পারবে, অর্থাৎ কোনো বিদেশি শক্তির সাথে তারা না বন্ধুত্ব করতে পারবে, না শত্রুতা স্থাপন করতে পারবে, কোনো কিছুই পারবে না। অর্থাৎ বিদেশ নীতি তাদের বলতে কিছুই থাকবে না এটা। এরপর হচ্ছে যে মিত্র রাজ্যগুলির বিরোধ। মিত্র রাজ্যগুলির মধ্যে যে বিরোধ ছিল, সেই বিরোধগুলোর অবসান ঘটাবে কে? ব্রিটিশ শাসক। অর্থাৎ ব্রিটিশ শাসক মিত্র রাজ্যগুলির মধ্যে সমস্ত রকম বিরোধের অবসান ঘটাবে। এরপরে রয়েছে কোম্পানির শক্তি। উদ্দেশ্য আরেকটা ছিল যে অধীনতামূলক মিত্র নীতির উদ্দেশ্য আরেকটা ছিল, সেটা হচ্ছে যে দিন দিন কোম্পানির খরচা বেড়ে যাচ্ছে, ব্রিটিশ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির খরচা, তো সেই খরচ তারা কোথায় মেটাবে? তার জন্য একটা নীতি নিয়ে এসেছিল যে ব্রিটিশ কোম্পানির বেশিরভাগ খরচ এই দেশীয় রাজ্যগুলোতে তারা আদায় করবে, ফলে তাদের অর্থ ভাণ্ডার থেকে তাদেরকে যেন এই রাজ্য চালাবার জন্য বা দেশ চালাবার জন্য শক্তিমুখী অর্থের অপচয় না করতে হয়। তাই কোম্পানির শক্তি বৃদ্ধি করার জন্য এবং সঙ্গে সঙ্গে ভারতবর্ষে তাদের সাম্রাজ্য বিস্তারের পথকে মসৃণ করার জন্য এই নীতি তারা গ্রহণ করে। এবং গুরুত্ব, দেশীয় রাজ্যের ক্ষেত্রে গুরুত্ব কি? আর্থিক ক্ষতিসাধন। আর্থিক ক্ষতিসাধন দেশীয় রাজ্যগুলির ক্ষেত্রে এর বিশেষ গুরুত্ব পালন করেছিল। সেটা হচ্ছে যে আর্থিক ক্ষতিসাধন অধীনমূলক মিত্রতা নীতির শর্ত অনুযায়ী দেশীয় রাজ্যগুলিকে নিজের খরচ ব্রিটিশ সেনাবাহিনীর ব্যয়ভার চালাতে হবে। দেশীয় রাজ্যগুলিকে নিজের খরচে ব্রিটিশ বাহিনীর ব্যয়ভার গ্রহণ করতে হবে। এরা দেশীয় রাজ্যগুলির পক্ষে ক্ষেত্রে। আর সামরিক সুরক্ষা, সঙ্গে সঙ্গে কি সেই রাজ্যগুলির সামরিক সুরক্ষা প্রদান করবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর হচ্ছে যে সার্বভৌম শক্তির আত্মপ্রকাশ। ইংরেজদের ক্ষেত্রে ইংরেজরা ভারতবর্ষে সার্বভৌম শক্তির প্রকাশ করতে সক্ষম হয়, কেননা তারা দেখেছিল যে ভারতবর্ষে তারা ছাড়া যেন আর অন্য কোনো ইউরোপীয় শক্তি স্থান না পায়, পর্তুগিজ, ফরাসি, ডেনমার্ক, এরা যেন কেউ না থাকে, তারা এককভাবে ভারতবর্ষে রাজত্ব করবে আর ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার। এবং এইভাবেই তারা ধীরে ধীরে একের পর এক রাজ্য গ্রাস করে হায়দ্রাবাদ, অযোধ্যা, তাঞ্জোর, বিভিন্ন রাজ্য গ্রাস করে ভারতবর্ষে একক শক্তির বহিঃপ্রকাশ হিসেবে বা আত্মপ্রকাশ করবে। তারা একক শক্তির আত্মপ্রকাশ, একক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। অর্থাৎ ভারতবর্ষে তার সমগ্র ভারতবর্ষ এভাবে ধীরে ধীরে তারা কি গ্রহণ করে নেবে, অর্থাৎ ভারতবর্ষের মালিক হয়ে উঠবে, ভারতবর্ষের আসল শক্তি হয়ে উঠবে। এই তাদের নীতি ছিল। তাহলে অধীনমূলক মিত্রতা নীতি, এটাই হচ্ছে ভূমিকা, উদ্দেশ্য, শর্তাবলী ও গুরুত্ব। ঠিক আছে, ভালো থেকো। পরের ভিডিওতে আমি আর বিশেষভাবে কিছু নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই থাক। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের লক্ষ্যে এগিয়ে যাও।